এটা কি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড? আসলে ঘটনার প্রেক্ষাপটে যেতে হলে আমি গতকালকে আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম যে এই ঘটনার পেছনে মূল খলনায়ক তারা। এই অকেজু লক্কর ঝক্কর লোহার বিমানগুলো যেগুলো সারা পৃথিবীর উন্নত বিশ্বে পাশের দেশ ভারতেও ইভেন মিয়ানমারেও বিলুপ্ত প্রায় একটা যুদ্ধ বিমান, সেইটা কেন বাংলাদেশ ক্রয় করছে? আর এই ক্রয়ের পেছনে দুর্নীতির কি কোনো গল্প আছে? ছাত্র শিবির আগামী 28শে অক্টোবর 20 লক্ষ ছাত্র জনতা নিয়ে মহাসমাবেশ করবে সোহরাওয়ার্দী উদ্যানে। কি বুঝাইতে চায়? ওনার ভীষণটা কি আপনারা বুঝেন না? ওনার খন্ড খন্ড ভিডিওগুলো জোড়া দেন, জোড়া দিলে আপনি পেয়ে যাবেন ওনার ভীষণটা কি। আপনাদের একটুখানি তো বুঝতে হবে, উনি তো চাচ্ছে একটা নতুন বাংলাদেশ। আর নতুন বাংলাদেশ পুরানা সিস্টেমে চলবে? চলবে না, পুরানা সিস্টেমে চলবে না। যারা অন্যায় করছে সবাই বিচারের আওতায় আসবে। ওই যে একজন বলছিল না, স্যার একটারে মারি পিছন থেকে আরেকটা খাড়া যায়। ওই যে আগে স্বরাষ্ট্রমন্ত্রীরে এক পুলিশ বলছিল না, তার নাম ইকবাল না কি জানো, আজকে তার চাকরি চলে গেছে। এখন ভাই আইনের আওতায় আসতে পারে, বিচার তো সবাই হবে, হইতেই হবে, এবং বিচার দৃশ্যমান হবে। জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি আসবে, নির্বাচন চলে আসবে। এর আগে কেউ নির্বাচন আদায় করতে পারবেন না। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। ভালো লাগে, মন ভালো হয়ে যায়। আমি কিছুক্ষণ আগে শুনতেছিলাম স্কুল খুইলা আছে রে মাওলা, স্কুল খুইলা আছে, মন ভালো হয়ে গেছে। সেই স্কুলের এমনই ধারা, বিচার হবে জওয়ান বুড়া, সিনায় সিনায় লেখাপড়া শিক্ষা দিতে আছে। স্কুল খুইলা আছে রে মাওলা, স্কুল খুইলা আছে। দরকার আছে, স্কুলের দরকার আছে। বর্তমান রাজনীতি চলে গেছে কিন্তু ভাই স্কুলের মধ্যে এবং ছাত্রদের মধ্যে জুনিয়র সিনিয়র ভাগাভাগি থাকে না, ওরকম সিনিয়রদের সঙ্গে আগে বসতেছে, আবার জুনিয়রদের সঙ্গে পরে বসতেছে। ক্লাস চলতেছে বহুদিন যাবত, গত 1 বছর যাবতই এই ক্লাসটা চলতেছে। আবার এই ক্লাসের পরেই মিডিয়ার সামনে দাঁড়াইতে হয়, মিডিয়া দাঁড়ায় থাকে বাইরে। যখন ভিতরে ক্লাস চলতে থাকে তখন মিডিয়া বাইরে অপেক্ষায় থাকে। আবার অনেক সময় এই মিডিয়ার জন্য বাইরে এমন মনে হয় চা নাস্তারও ব্যবস্থা করা হয়। মানবিক ব্যাপার তো একটা, তাই না? ওনারা দাঁড়ায় রয়েছে। ক্লাস শেষে ছাত্ররা যখন বের হয়ে আসে তখন প্রত্যেক ছাত্রের সঙ্গে আলাদা আলাদা কথা বলে, তাদের রিয়াকশন জানায়। রিয়াকশন কিন্তু একই রকম। তবে এবারে যে ক্লাসটা হয়েছে এটা কিন্তু একটু ভালো হয়েছে। আমি মনে করি সবাই মিলে আবার একটা ছবিও তুলছে। এই ছবিতে অনেক কিছু বার্তা দেয়, কিন্তু আবার এই ছবি নিয়ে অনেকের মাথা ব্যথাও আছে। কারণ ওই যে আইডেন্টি কার্ড, যেমন এই যে ডোনাল্ড ট্রাম্পের যারা ইন্টারভিউ নিতে যায় সাংবাদিক, দেখবেন ওনাদের কাঁধে এরকম কার্ড ঝুলানো থাকে, এটা নিরাপত্তার জন্য। এখন ওই কার্ডটা খুইলা ছবি তুলছে আমাদের নাহিদ ইসলাম, এবং নাহিদ ইসলাম দাঁড়াইছে আমাদের ইউনূস স্যারের সঙ্গে। ওই গলার মধ্যে ওই কার্ডটা নাই, এটা নিয়ে দেখলাম ওই যে জুলকারনাইন সাহেব উনি একটা স্ট্যাটাস দিচ্ছেন। মানে ব্যাপারটা হয়েছে কি, এই এনসিপি মানে এনসিপির সাথে যারা জড়িত আছে এদেরকে সবাই জেলাস করতেছে, জেলাস করতেছে। অনেকে দেখলাম মিডিয়াতে আইসা প্রশ্ন তুলতেছে যে ওদের তো কোনো রেজিস্ট্রেশনই হয় নাই, ওরা কেন ভিতরে গেল? ওরা কেন আসবে? ওদের তো কোনো রেজিস্ট্রেশনই হয় নাই। আবার আরেকজন, ওনার নাম বলি আমি, মুস্তফা ফিরোজ সাহেব, উনি বলতেছে এই চরমনায় পীর সাহেব কেন আসলেন এখানে? ওনার তো কাজ ওয়াজ করা, উনি কেন আসবেন? এটা তো রাজনীতির ব্যাপার। ওনার যে একটা দল আছে ইসলামিক আন্দোলন বাংলাদেশ, ওইটা কি আপনি জানেন না? উনি তো এখন দলের নেতা। এরকম হাজার হাজার প্রশ্ন। কেন তাদের সঙ্গে আর্মি থাকবে? তারা যেখানে মিটিং এ যাচ্ছে তাদের কেন আর্মি পাহারা দিয়ে রাখবে? এই একটু আগে দেখলাম আমাদের মোস্তফা কামাল সাহেব, সিনিয়র সাংবাদিক, উনি বলতেছেন যে এই সরকার তো কানা বোবা, কানে শুনে না। ইউনূস স্যারের বয়স হয়ে গেছে, মনে হয় উনি কানেই শুনে না, উনি বোধহয় চোখও ঠিক মতো দেখতে পায় না, উনি তো নির্বোধ, উনি কোনো কিছু রিয়াকশন দেয় না। ওই যে একজন নেতা আছে না, উনি বলছিলেন যে ইউনূস স্যারের কোনো রিয়াকশন বোঝা যায় না। কে বলছিল জানেন? ওনার নাম ওই আমাদের নায়ক মান্নার সাথে মিলানো, বান্না বা এরকম, ওনার নামটা এই মুহূর্তে মনে পড়তেছে না। উনি বলছিলেন যে ইউনূস স্যার সবাই কথা শুনে কিন্তু কোনো রিয়াকশন দেয় না, খালি হাসে, ওনার থেকে কোনো জবাব পাওয়া যায় না। কি জবাব দিবে আপনাদেরকে? জবাব তো আপনারা বুঝে নিতে হবে। কেন ওদেরকে পাহাড়ে দিয়ে রাখে আর্মি? বুঝেন না ওরা কার সঙ্গে ফাইট করছে? বুঝেন না আপনারা? আপনারা দুধু খান। এই জন্য তো স্কুল খুলে আছে রে মাওলা, স্কুল খুলে আছে। নাটাই সুতা কার হাতে? বুঝেন না? মোল্লা চিনলেন না, খালি মিষ্টি খাইয়া যাইবেন। এইটাই কি বাংলাদেশ? ওই বাংলাদেশ আর আশা করেন না। আপনারা যারা এইসব প্রশ্ন করেন ওরা কারা? ওদের তো নিবন্ধন হয় নাই, ওদেরকে কেন ডাকছে? বুঝেন না আপনারা? ওদের কারণেই তো এই যে সামনে এসে আমরা কথা বলতে পারতাছি। আজ থেকে 1.5 বছর আগে আমি যদি এই হাসিনা সম্বন্ধে কোনো কুট কথা বলতাম বা আপনারা কোনো কুট কথা বলতেন, 5-8 সাল থাকতো, 5-8 সাল গায়েব করে দিত তো। আরে আপনি সুদ্ধা গায়েব হয়ে যেতেন, নাহলে আমি গায়েব হয়ে যেতাম। আমি তো এই লাইনে যাইতামই না, যাইও নাই। আমি 5 আগস্টের পরেই এই রাজনীতি কথা বলি ভাই, কারণ ওরা আমাদেরকে মুক্ত করে দিছে। ওরা লক্ষ লক্ষ কয়েদিকে জেল থেকে বাইর করছে, ওরা জেলখানার আসামিকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাইতে পারছে। এই যে এখন আমরা কথা বলি, এই কথা বলার স্বাধীনতা আইনা দিছে। দেখেন যেভাবে সরকারের সমালোচনা করা হয়, আজে বাজে যা ইচ্ছা তাই, এবং যাকে ইচ্ছা তাকে আমরা ট্যাগ মেরে দিতেছি। এলো র। এতে কি দাঁড়াইতেছে জানেন? মানুষের ভিতরে সন্দেহ, অশান্তি, পজিটিভ চিন্তা ভাবনা কারো ভিতরে নাই। সরকার কি চাইতেছে সেটার দিকে মনোযোগ দেন। সরাইতে পারবেন ওনার জায়গা থেকে? চ্যালেঞ্জ করলাম, এক বিন্দুকে সরাইতে পারবেন না ওনাকে।
ওই যে পিআর সিস্টেম নির্বাচন ওইটাই হবে, স্থানীয় নির্বাচন ওইটাই হবে, জুলাই সনদপত্র ঘোষণা ওইটাই হবে, এবং সংবিধানের বুকের মধ্যে, সংবিধানের পাতার মধ্যে জুলাই গণ অভ্যুত্থানকে রক্ত দিয়া লিখতে হবে। ওইদিকেই যাবে উনি, এক বিন্দু সরবে না। উনি নিজেই তো বলছে পিছিয়ে যাওয়ার কোনো উপায় নেই। আর যুদ্ধ চলছে, যুদ্ধময় পরিস্থিতি চলছে দেশে, এটা বারবার মনে করায় দিছে। এই যে বিমান অ্যাক্সিডেন্ট, উনি বলছিল না আমাদেরকে বিমান কিনতে হবে, যুদ্ধ ট্রেন কিনতে হবে। যখন ওই যে যুদ্ধ লেগে গেল পাকিস্তান আর ইন্ডিয়া, তখনই তো সবাই বিরোধিতা করছেন যে এরা তো নির্বাচিত সরকার না, এরা কেন এগুলা করবে। কোনো কাজ করতে দিছেন? কাজ করতে দেন নাই। ভাই বোনরা দেখেন, এই যে একটা স্কুলে, মাইলস্টোন স্কুলে এত বড় একটা ঘটনা, এটা নিয়ে কোথায় দুঃখ প্রকাশ করুন, আমরা একটু ব্যথা জানাবো, ব্যথা জানানোর সুযোগ দিতে আসে না। ওইটারে ইউ টার্ন করে নিয়ে চলে গেছে রাজনীতির মধ্যে। লাশ গায়েব, লাশ গায়েব, লাশ নাকি গুম হয়ে গেছে, 200-র উপরে মারা গেছে। আচ্ছা ভাই, এটা কোনো রাস্তার মধ্যে বড় ট্রেন অ্যাক্সিডেন্ট বা রাস্তার মধ্যে কোনো ব্রিজ ভাঙ্গা বইলা অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম কিছু? এটা তো একটা স্কুল। কোন মা বাবার সন্তান স্কুলে গেছে সে তো জানে তার সন্তান কোথায়, বাসায় না স্কুলে। আর স্কুলের মধ্যে তো সবই লেখা থাকে, আর ওইটা খুব উন্নত মানের স্কুল, ডিজিটাল ব্যাপার স্যাপার সবকিছু ভাই নোট করা আছে, সিসি ক্যামেরা আছে, কোনো কিছুরই তো অভাব নাই। অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই দুঃখটা প্রকাশ করতে দেন। ওইটার মধ্যে ওই যে বড় বাহিনী ঢুইটা আবার ওইটাকে অস্থির করে ফেলাইলো, আবার সরকার পতনের রাজনীতি, মানে যা কিছু হবে ইনুসকে সরাও। আরে এই জুলাই গণ অভ্যুত্থান হওয়ার 72 ঘন্টার মধ্যেই নির্বাচন চায়া বসছে, যে নির্বাচন ছাড়া গণতন্ত্র রক্ষা হবে না, নির্বাচনই একমাত্র উপায়। সেই নির্বাচনই তো দিবে, কিন্তু আপনাদের চাওয়ার মতো না। জুলাই গণ অভ্যুত্থানের সৈনিকদের মতামতটাই ভাই এখানে গ্রহণযোগ্যতা পাবে। আপনারা একটু বিচার করে বলেন তো, কার কথা শোনা উচিত? হ্যাঁ, সরকারের যে রক্ত দিয়ে আমাদেরকে স্বাধীনতা এনে দিল, স্বাধীনতা বলতে স্বৈরাচার মুক্ত করলো, আমরা কি তাদের কথা শুনুন না? সরকার কি তার কথা শুনবেন না? আপনারা কেন শুনবেন না? আপনারা তো বড় দল। হ্যাঁ হ্যাঁ, আপনাদের কিছু বলা হতো যায় না। হ্যাঁ, ভয় পাই, কারণ আপনাদের নিয়ে কথা বললে গায়ে হাত তোলা হয়। পাটোয়ারি, ওই যে নাসিরুদ্দিন পাটোয়ারি গায়ে হাত তোলা হয়েছে, কারাবাকে তুলতুলছে আমি জানি না, শুনলাম তার মাথা টাথা ফেটে গেছে। যাই হোক, এগুলো চলতে থাকবে ভাই, এক পক্ষে আরেক পক্ষের স্লোগান দিয়া বকাঝকা করবে, বিপক্ষে কথা বলবে, রাজনীতিতে এগুলো চলে। এবং বিএনপি থেকে ওইটা বলছে, এটা আমরা মাইনা নিলাম। এই যে স্কুল শেষ হওয়ার পর বাইরে বলছে যে সব ঠিকঠাক আছে, রাজনীতিতে আমরা এই পক্ষ ওই পক্ষের সাথে স্লোগান দিয়া ঝগড়া করুন, স্লোগানে স্লোগানে ঝগড়া হবে। কিন্তু ওই যে শয়তানের বিরুদ্ধে একসাথে আমরা আছি, মানে 5ই আগস্টে, গত বছর 5ই আগস্টে যাকে সরানো হয়েছে, যাকে দিল্লি পাঠানো হয়েছে, তার বিরুদ্ধে সব দল এক। যার জন্য গতকাল ওই 4টা দলকে ডাকছিল, ওনারা বসছে, আজকে আবার সবাই সাথে বসছে। ওই যে আমি যেটা বললাম, স্কুল খুইলা ছেলে মাওলা, স্কুল খুইলা আছে। এই স্কুল থেকে আপনি কি বুঝাইতে চায়? ওনার ভীষণটা কি আপনারা বুঝেন না? ওনার খন্ড খন্ড ভিডিও গুলা জোড়া দেন, জোড়া দিলে আপনি পেয়ে যাবেন ওনার ভীষণটা কি। আপনাদের একটুখানি তো বুঝতে হবে, উনি তো চাচ্ছে একটা নতুন বাংলাদেশ, আর নতুন বাংলাদেশ পুরানা সিস্টেমে চলবে? চলবে না, পুরানা সিস্টেমে চলবে না। যারা অন্যায় করছে সবাই বিচারের আওতায় আসবে। ওই যে একজন বলছিল না, স্যার একটারে মারি পিছন থেকে আরেকটা খাড়া যায়, ওই যে আগে স্বরাষ্ট্রমন্ত্রীরে এক পুলিশ বলছিল না, তার নাম ইকবাল না কি জানো, আজকে তার চাকরি চলে গেছে। এখন ভাই আইনের আওতায় আসতে পারে, বিচার তো সবাই হবে, হইতেই হবে, এবং বিচার দৃশ্যমান হবে। জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি আসবে, নির্বাচন চলে আসবে। এর আগে কেউ নির্বাচন আদায় করতে পারবেন না, যত রকম চেষ্টা করেন না কেন। তবে আমি মনে করি, ওই যে আপনারা যারা মব জাস্টিস নিয়ে আপত্তি করতেন, যেসব সুশীলরা বিভিন্ন চ্যানেলে ঘুরা ওদেরকে বলতেছি, আপনারা কেন মুখ খোলেন না? এগুলো কি মব জাস্টিস না? এই যে লাশ নিয়ে যে রাজনীতিটা করতেছে, লাশ গায়েব করে দিচ্ছে সরকার, এগুলো নিয়ে মুখ খোলেন না কেন? এই যে কবরমতির ছাত্রদের সঙ্গে ঢুকে গেল ছাত্রলীগ, জানেন অনেকগুলোরে পাইছে যারা লেখাপড়াই করে না, বাইরে করে কাজ করে, ওর মধ্যে ঢুকে গেছে। এখন তো ভাই মিডিয়াতে সবই চলে আসতেছে। এক মেয়ে বারবার বলতেছিল 200 জন মারা গেছে, 200 জন মারা গেছে, যখনই সাংবাদিক তারা ধরছে চারিদিক থেকে, তখন কথা মতো খাইতেছে। এইটাই চলতেছে। আর এই গুজব দিয়া এই সরকারকে অস্থির করতে চাইতেছে, ভাবতেছে এরকম অস্থির করলে ওনারা চলে যাবে, অথবা আর্মি সরকার চলে আসবে, আর্মি এসব ক্ষমতা নিয়ে নিবে, ইনুসকে অ্যারেস্ট করে ফেলাইবে, এরকম কিছু কল্পনা করেন না? না, এরকম কিছু কল্পনা করেন না। কারণ কি জানেন, ওরা তো এখনো জীবিত। শহীদদের দায়িত্ব যারা নিছে, শহীদদের সঙ্গে যারা অঙ্গীকার করছে, তারা তো এখনো জীবিত, তাদেরকেই তো আর্মি পাহারা দিবে। কাকে পাহারা দিবে ভাই? হ্যাঁ, ওই যে আগের আমলে শেখ হাসিনা বলছিল না, মসজিদের মধ্যে 6টা বডিগার্ড নিয়ে যায়, তার দলের লোক, হ্যাঁ আওয়ামী লীগের লোক, খুব মাইন্ড করছিল। তারপরেই তো ক্যাসিনো অভিযান চালাইছিল, তার আমলে ক্যাসিনো অভিযান চালায় অনেকের ধ্বংস করে দিছিল। এর মধ্যে ওই যে শামীম নামে একজন 12 জন বডিগার্ড নিয়ে চলতো, ওরে ধরছিল কিন্তু আওয়ামী লীগ। খেয়াল করে দেখেন, তার মানে কি এই দেশে শয়তান পাহারা দিবে? আগের আমলে তো শয়তানকে পাহারা দিবার জন্য আপনারা এইসব সৈনিকদেরকে ব্যবহার করছেন, কিন্তু এখন নতুন বাংলাদেশ, এটা মনে রাখেন, হয়ে গেছে ভাই, নতুন বাংলাদেশ হয়ে গেছে, ধীরে ধীরে সামনে আসবে। এই নতুন বাংলাদেশের সঙ্গে সবাই জড়িত আছে ভাই, সবাই জড়িত আছে। এই আর্মি ভাইরাও আছে, পুলিশ ভাইরাও আছে। কয়েকদিন আগে দেখলাম আজান দিছে, সব পুলিশ ভাইরা নামাজে দাঁড়ায় গেছে। ভাই নামাজ পড়লে দিলটা সাফ থাকে ভাই, সাফ থাকে। পরিবর্তন তো হইতেই হবে। আর আপনারা যেটা সন্দেহ করতেছেন প্রথম থেকে, সন্দেহ কইলেই কিন্তু আপনারা গণতন্ত্রের নামে নির্বাচন চাইতেছেন। আপনাদের সন্দেহ 100% কারেক্ট, কিন্তু এটাও তো সত্যি, যারা জীবিত শহীদ তারাই তো নতুন বাংলাদেশ গড়বে। বাংলাদেশের মানুষ এটাই তো বিশ্বাস করে। আর আপনাদের উপরে যদি ভরসা আনতে চান, আপনারা সেটা কর্ম দিয়া বুঝান, কর্ম দিয়ে আমাদের মন জয় করে নেন, অসুবিধা কি? আপাতত এটা মাথায় রাখেন, আপনারা যত কিছু করেন না কেন, ওই যে স্কুল খুলে আছে রে মাওলা, স্কুল খুলে আছে, ওই স্কুলে আপনাদেরকে এখন রাজনীতি নিয়ে লেখাপড়া করতে হবে। আর সবশেষ কথা, সরকার যেটা চাইতেছে সেটা এনসিপি চাইতেছে, সেটা ইসলামিক মাইন্ডের সমস্ত দল চাইতেছে। ওই যে আপনি বললেন উনি কেন এখানে আসছে, উনি তো ওয়াজ করবেন, আরে উনিই তো এখন রাজনীতির সাথে। দর্শক শ্রোতা, আশা করি শুনেছেন এবং জেনেছেন, বুঝেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিতে ভুলবেন না, আর ভিডিওটি পারলে শেয়ার করবেন। দ্বিতীয়ত, আমরা যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করবো, সেই মাইলস্টোন স্কুলের ঘটনাকে কেন্দ্র করে অনেকদিন পর নাইম ভাই অর্থ তার ইউটিউব চ্যানেলটা
রেস্ট্রিকশন হয়েছিল হয়তো, এই যে আপনার যুদ্ধের বিষয় নিয়ে ভিডিও দেওয়ার কারণে। এরকমই হয় ভাই, আসলে সত্যের পথে কথা বলতে গেলে দেখা যায় যে অনেক বিপদের সম্মুখীন হতে হয়। তো নাইম ভাই সে কারণে অনেকদিন যাবত ভিডিও দেয় না। তো আজকে দেখলাম একটা ভিডিও আপলোড করেছে, তো দেখলাম তার আলোচনাটা আসলে আপনাদের সাথে শেয়ার করা দরকার। তো চলুন সেই ভিডিওটি দেখে আসি। উত্তরার মাইলস্টোন কলেজের ঘটনা নিহত প্রত্যেকটি পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি তারা যেন তাদের জীবনের যাবতীয় গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। ছোট ছোট নিষ্পাপ বাচ্চা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। কিন্তু সারা বাংলাদেশের মানুষের মধ্যে এখন একটা জিনিস, সেটা হচ্ছে জাস্টিস। এটা কি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড? আসলে ঘটনার প্রেক্ষাপটে যেতে হলে আমি গতকালকে আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম যে এই ঘটনার পেছনে মূল খলনায়ক তারা। এই অকেজু লক্কর ঝক্কর লোহার বিমানগুলো যেগুলো সারা পৃথিবীর উন্নত বিশ্বে পাশের দেশ ভারতীয়, ইভেন মিয়ানমারেও বিলুপ্ত প্রায় একটা যুদ্ধ বিমান, সেটা কেন বাংলাদেশ ক্রয় করছে? আর এই ক্রয়ের পিছনে দুর্নীতির কি কোনো গল্প আছে? এই মুহূর্তে এই ঘটনায় নাম উঠে এসেছে আওয়ামী লীগ সরকারের খুবই প্রতাপশালী একজন ব্যক্তিত্ব, যিনি শেখ হাসিনার সরকারের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিল, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকের নাম। দর্শক, বিমান বাহিনীতে বহু বছরের পুরনো বিমান ব্যবহার করায় জনগণের মধ্যে যখন ক্ষোভ উগরে উঠেছে, তখন ইনভেস্টিগেশন বলছে যে এই F7 যুদ্ধ বিমানগুলো আপনার বেসিক্যালি কে ক্রয় করেছে, কিভাবে ক্রয় করেছে, আসুন দেখি। শেখ হাসিনার সরকারের খুবই ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন এই জনাব তারিক সিদ্দিক। ক্ষমতায় থাকাকালীন তার বিরুদ্ধে মুখ খোলার মতন কারো সাহস না থাকলেও এখন এই বিমান দুর্ঘটনার পর নানান তথ্যপাত্য বের হয়ে এসেছে। তারিক আহমেদ সিদ্দিকী প্রতিরক্ষা খাতের যে সকল ক্রয়গুলো ছিল, বিশেষ করে বিমান বাহিনীর সরঞ্জাম ক্রয়ে ব্যাপক প্রভাব বিস্তার করত এবং কমিশন বাণিজ্য থেকে কয়েক হাজার কোটি টাকাও হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই মাস্টারমাইন্ডের বিরুদ্ধে 1996 সালের পর MiG-29 এবং ফ্রিগেট বিএনএস বঙ্গবন্ধু ক্রয় সংক্রান্ত দুর্নীতির বিষয়ে দুদকে তৎকালীন প্রেক্ষাপটে মামলা হয়েছিল। শেখ হাসিনার সাথে তারিক সিদ্দিকীও আসামি ছিলেন সেখানে। তবে 2009 সালে ক্ষমতায় আসার পর এই মামলাগুলো নিষ্পত্তি করে দেওয়া হয় বলে অভিযোগ আছে। তার বিরুদ্ধে বিমানবন্দরের উন্নয়ন প্রকল্প এছাড়াও বিভিন্ন খাতে বেশ কিছু মামলা রয়েছে। আর এই যে বিমানগুলো ক্রয় করা হয়েছে, এটার পিছনে এই মুহূর্তে যতটুকু আমরা দেখছি তথ্যপাত্য, যে 20 থেকে 30 বছর আগে রিসাইক্লিং করার জন্য যে F7 যুদ্ধ বিমানগুলো কারখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে, সেগুলো আমাদের সরকার ক্রয় করেছে। তবে ক্রয়ের এই তালিকা এক ধাপে হয়নি, বেশ কয়েক ধাপে কিন্তু বেশ কয়েকটি সরকারের আমলে এগুলা কানেক্টেড হয়েছে। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে যে সরকার ক্ষমতায় না থাকে, তার বিরুদ্ধে, তাদের মন্ত্রীদের বিরুদ্ধে অথবা সেই সরকারের সাথে প্রভাবশালী সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে অভিযোগের আওতায় আনা খুবই সহজ। কিন্তু বিষয় হচ্ছে এগুলোর দায়ভার আদৌ কি শুধুমাত্র একজন ব্যক্তি বা একটা গোষ্ঠীর উপর কানেক্টেড, নাকি পুরো সিস্টেম কানেক্টেড? তারিক সিদ্দিকী কি নিজে পকেটে ক্যাশ টাকা নিয়ে বিদেশ থেকে গিয়ে প্লেনগুলো কিনছিল বা যুদ্ধ বিমানগুলো কিনছিল, বা বিভিন্ন যে সেক্টরে দুর্নীতির অভিযোগ আছে, নাকি পুরো সিস্টেমের সাথে কানেক্টেড হয়েছে, সরকারগুলো কানেক্টেড হয়েছে? দেখেন, সরকার নিয়ে কথা বললে সরকার বিরোধী ট্যাগ দিতে সময় লাগে না। আমরা শুধু এতটুকু বলতে চাই যে এই F7 যুদ্ধ বিমান দিয়ে এযাবৎকালীন প্রায় 8 জন পাইলট জীবন দিয়েছে। আর কত পাইলটের জীবন গেলে, আর কত এই কোমলমতি শিশুদের জীবন গেলে কর্তৃপক্ষ যারা এগুলো দেখেন, শোনেন, বিচার বিভাগ বা বিচার যাচাই বাছাই করেন, তাদের ঘুম ভাঙবে। আমার মনে হয় আমাদের এই সেক্টরগুলোতে যে লক্কর ঝক্কর টাইপের বিমান অথবা আরো বিভিন্ন খাতে হতে পারে, যুদ্ধ জাহাজ হতে পারে, মিসাইল, আরো বিভিন্ন ইস্যুতে যে জিনিসগুলো আছে, এগুলোকে আরেকবার ক্রস চেকের সময় এসেছে। দর্শক, আমরা সর্বশেষ সৈয়দ মাসুক সাহেবের একটা বক্তব্য দিয়ে আজকের ভিডিওটি শেষ করতে যাচ্ছি। তো যাবার আগে সবাইকে বলবো, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত ধরনের গরম গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন সর্বশেষ জনাব সৈয়দ মাসুক সাহেবের বক্তব্যটি শুনে আসি। ছাত্র শিবির আগামী 28শে অক্টোবর 20 লক্ষ ছাত্র জনতা নিয়ে মহাসমাবেশ করবে সোহরাওয়ার্দী উদ্যানে। এই কথা এখন নেটিজেনদের মুখে মুখে। আমরা শুনতেছি যে তারা স্মরণকালের সর্বোচ্চ ছাত্র জমায়েত করবে এই সোহরাওয়ার্দী উদ্যানে। জামাতের সমাবেশ করার কথা ছিল 10 লক্ষ মানুষ নিয়ে, জামাতের সেক্রেটারি জেনারেল 10 লক্ষের আশা করেছিলেন। কিন্তু বর্তমান সময়ে নেটিজেনরা এবং বিভিন্ন নিউজ থেকে আমরা জানতে পারছি যে তা ডাবল, প্রায় 20 লক্ষ মানুষ নাকি জামাতের সমাবেশে সেদিন ঢাকায় উপস্থিত হয়েছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা এতদিন পর্যন্ত জামাত নিয়েছিলাম। আজকে আবার ছাত্র শিবিরের একটি সংবাদ আমার কাছে এসেছে খুব বিশ্বস্ত জায়গা থেকে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। 2006 সালের 28শে অক্টোবর লগি বইটায় যেদিন 6 জন শিবির জামাতের মানুষ হত্যা করে, সেদিনও কিন্তু ছাত্র শিবিরেরই মহাসমাবেশ ছিল বাইতুল মুকাররমের সেই উত্তর গেটে। কিন্তু সেই উত্তর গেট, যেটা পল্টন এলাকাতে যেই সমাবেশটি ছিল, সেই সমাবেশটির মাঝেই লগি বইটা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন আওয়ামী লীগ তার দূষররা। এবং শুধুমাত্র আওয়ামী লীগ নয়, বামপন্থী ছাত্র সংগঠনগুলা সেখানে আসার কারণে, শেখ হাসিনার ঘোষণায় লগি বইটা নিয়ে আসতে মানুষকে বলার কারণে যেই 6 জন শহীদ হয়েছিলেন জামাতের, সেদিনের সেই অনুষ্ঠানের সভাপতি এবং আহ্বায়ক ছিলেন ছাত্র শিবিরের সকলের পরিচিত ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তখন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি, এবং উনি দক্ষিণের সেক্রেটারি হওয়ার পরেও কেন্দ্রীয় বিভিন্ন কিছুতে উনাকে আমরা দেখতে পাই, এবং কেন্দ্রীয় নেতাদের সারিতেই মানুষ উনাকে গণনা করে থাকেন। সেই ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সেই 2006 সালের পরে এই 2025 সাল, প্রায় 19 বছর পরে এসে তারা সেই দিনের পূর্তি হিসাবে সোহরাওয়ার্দী উদ্যানকে বেছে নিচ্ছেন যে 20 লক্ষ ছাত্র শিবিরের
জনশক্তি তাদের ঢাকায় অবস্থান করবে এবং তারা সোহরাওয়ার্দীতে স্মরণকালের ছাত্র জমায়েতের জন্য সবচাইতে বড় একটি মহাসমাবেশ করবে। এবং আমরা আপনারা সবাই জানি যে এই বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে বাংলাদেশের জাতীয় নির্বাচন, আর এই জাতীয় নির্বাচনের পূর্ব মুহূর্তে অক্টোবর মাসের সেই শেষ দিকে যদি ছাত্র শিবির 20 লক্ষ টার্গেট নেয়, তখন তারা কত লক্ষ জমায়েত করতে পারবে? এটা কি 10 লক্ষ হবে নাকি 20 থেকে 30 লক্ষ হয়ে যেতে পারে? মন্তব্য রাখবেন কমেন্টস করে যারা বর্তমানে ছাত্র শিবির সম্পর্কে অবগত আছেন। কারণ আপনারা যারা বর্তমানে ছাত্র আছেন, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লেখাপড়া করেন, আপনারাই বলতে পারবেন যে ছাত্র শিবিরের পরিমাণ এখন কি পর্যায়ে আছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে। তাই সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি ঢাকামুখী হয়, তারা যদি সেই লগি বইটা দিবসটাকে আবার উদযাপন করতে চা, তাদের শহীদদেরকে স্মরণ করাতে চা, তখন আমার মনে হয় যে 20 লক্ষ তারা যে টার্গেট নিয়েছে তাদের টার্গেটে কোনো মিস হবে না। আমি মনে করছি মিস হবে না। তারপরেও আপনাদের অভিজ্ঞতা থেকে আপনারা কমেন্টস করে লিখবেন। আর সোহরাওয়ার্দী উদ্যানের 28 ফেব্রুয়ারি তারা যদি মহাসমাবেশ করে, সেই মহাসমাবেশ কিন্তু যদিও ছাত্র সংগঠন হিসাবে ছাত্র শিবির আয়োজন করবে, এখানে কিন্তু অতিথি হিসাবে আমি যতটুকু বুঝতে পারছি এখন তাদের সাথে যারা যুগসাজ করে রাজনীতি করছে ওই সমস্ত দলগুলোরও ছাত্র সংগঠনের নেতারা দাওয়াত পাবেন। পাশাপাশি জামাতের শীর্ষ নেতারা অবশ্যই তারা দাওয়াত পাবেন এবং বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল থেকেও তাদের সাথে যাদের লিয়াজু আছে, সম্পর্ক আছে, সেই সমস্ত দল থেকেও 1-2 করে শীর্ষ নেতাদেরকে এখানে কিন্তু আমন্ত্রণ জানাতে পারেন। আমি মনে করছি যে এই কাজটা জাহিদুল ইসলাম, বর্তমান যে ছাত্র শিবিরের সভাপতি, সে কিন্তু শেখ হাসিনাকে বিতাড়িত করার সময় সবচেয়ে বড় মাপের ভূমিকা পালন করেছে, কারণ সে ছিলেন তখন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল। আমরা যতটুকু জানি যে প্রতি জানুয়ারি মাসের 1 তারিখ থেকেই ছাত্র শিবিরের নতুন সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন শুরু করেন। আবার ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ তারা নতুন সম্মেলন করে, সদস্যদের সম্মেলন সারা দেশ থেকে একসাথে করে তারা অনলাইনে, হাসিনার সময় হয়তোবা অনেক সম্মেলন তারা করেছে, হাসিনা যাওয়ার পরে আমরা দেখতে পেয়েছি তারা অনেক বড় সম্মেলন ঢাকায় করে তারপরে তাদের নতুন সভাপতি নির্বাচন করেছেন। তাই জাহিদুল ইসলামের সময়ও শেষ হবে আগামী 31 ডিসেম্বর। তাই জাহিদুল ইসলাম আমার মনে হয় যে সে স্মরণকালের আরেকটি সবচাইতে বড় সমাবেশ করে ছাত্র অঙ্গনে ছাত্রদের মাঝে একটি বড় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করবে। আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সাথে আমি শেয়ার করছি। যেদিন নাকি আমরা ঢাকায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা নিয়ে আহতদেরকে নিয়ে আমাদের মনের ব্যথা আঘাত নিয়ে আমরা ভালোভাবে মিডিয়াতে কথা বলতে পারি না, সেদিন আমি লাইভ পর্যন্ত ক্যান্সেল করেছিলাম যে এতটা ব্যথা আমি পেয়েছি। সকালে আমি একটা লাইভ দিয়ে পরবর্তীতে যে কথা বলবো এই বিষয়ে সেই মানসিকতাটাও আমার ছিল না। তো সেদিন বিকেলবেলা চট্টগ্রামের চকবাজার, যেটা চট্টগ্রাম কলেজ এবং মহসিন কলেজের পাশে চকবাজারে, ছাত্র দলের একজন চাঁদাবাজকে মহসিন কলেজের ছাত্র শিবিরের এক নেতা ধরে পুলিশের কাছে দিয়েছেন। তো পুলিশের কাছে দেওয়ার কারণে এখানে ছাত্র দল এবং ছাত্র শিবিরের মাঝে বড় মাপের গন্ডগোল হয়েছে, অনেক মারামারি হয়েছে, অনেক আহত হয়েছে। সেটা নিয়ে সারা বাংলাদেশে আবার নেটিজেনরা তারা দুইটা সংগঠন কি মন্দ বলে লেখালেখি করেছেন। আজকে আরেকটি ঘটনা ঘটেছে সেই চট্টগ্রামের ঘটনাটি হলো ছাত্র শিবিরের নেতৃত্বে আজকে চাঁদাবাজ বিরোধী একটা মিছিল হয়েছে। সেই মিছিলে চট্টগ্রামের ব্যবসায়ীরা দোকানপাট, ব্যবসা বাণিজ্য বন্ধ করে সেই মিছিলে অংশগ্রহণ করেছেন বলে আমরা সংবাদ পেয়েছি এবং মিছিলের একটি ফটোও আমি পেয়েছি, সেটাও আপনাদেরকে এখানে দেখার জন্য দিচ্ছি। প্রিয় দর্শক, সেই মিছিলে ব্যবসায়ীরা পর্যন্ত একসাথে হয়েছে এই কারণে যে আমরা এক চাঁদাবাজ চলে গেছে, আরেক চাঁদাবাজ চাই না। তাও নাকি আওয়ামী লীগ যদি 10 টাকা নিয়ে থাকে, এখন নাকি 30 টাকা দাবি করা হচ্ছে। তার মানে আওয়ামী লীগের চাঁদা যদি 500 টাকা হয়, এখনের চাঁদা আবার 1500 হয়ে গেছে। জিনিসপত্রের দাম বেড়ে গেছে, চাঁদাবাজদের রিক্সা ভাড়া, গাড়ি ভাড়া, জীবনযাপনের খরচ বেড়ে গেছে, তাই চাঁদাবাজরাও এটা 3 ডবল করেছে। এর আগে কিন্তু ভিক্ষুকরাও এরকম একটা মিছিল করেছিল যে 1 টাকা ভিক্ষুক চলবে না, কারণ 1 কাপ চায়ের দাম 5 টাকা, 5 টাকার নিচে ভিক্ষা আমরা মানি না। এরকম ভিক্ষুকরা আন্দোলন বা মিছিল। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।